আসসালামু আলাইকুম এভরিওয়ান, চেনা অচেনা ভালোবাসা গল্পের 20 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। রেহান বলে, আস্তাগফিরুল্লাহ, কে আপনি আম্মা? উপস্থিত সকলের হসকুচিয়ে উঠে আমজাদ চৌধুরী শুকনো কাশি উঠে যায়। সামনে থেকে সানির গ্লাস নিয়ে টকটক করে খেয়ে জুড়ে নিঃশ্বাস নেয়। আবরার, তুমি রুমে যাও, একটু ডাকলে আসবে। আবরার কোনো কথা না বলে রান্নাঘরের দিকে পা বাড়ায়। আনায়া কাজে ব্যস্ত, আয়শা বেগমও তার সাথে কাজ করছে। আবরার কোনো কথা না বলে মুখ চেপে সোজা করলে তুলে নেয়। আয়শা বেগম পিছনে তাকায়, দেখতে পাননি। পিছনের সিঁড়ি দিয়ে উপরে চলে আসে আবরার। রুমে ঢুকায় বিছানায় ছুঁড়ে মারে, দাঁতে দাঁত চেপে বলি ছাড়ে, 1 সপ্তাহ ধরে ক্ষুধার্ত আমি। এত নির্দয় কেন তুমি? স্বামীকে না খেয়ে রাখো, একটু কি দয়া মায়া কাজ করে না? হ্যাঁ। আনায়া বলে, আপনি যা করেছেন তার জন্য আপনাকে 1 বছর এভাবে রাখা উচিত। আবরার আনায়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঠোঁট জুড়াই নিজের যত রাগ ক্রোধ সব এইভাবে মিটিয়ে নেয়। ঠোঁটে ঠোঁট রেখে গায়ের শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে আনায়াকে নিয়ে শুয়ে পড়ে। আনায়ার হাত পা ছুটাছুটি করছে। আবরার আরো জোরে চেপে ধরে ঠোঁট, ফিকনি দিয়ে রক্ত বের হচ্ছে ঠোঁট দিয়ে। নুনতা স্বাদ লাগতেই ঠোঁট ছেড়ে দেয় আবরার। মুখে চ উচ্চারণ করতে আনায়ার মিলিত গলায় বলে ওঠে, পিরিয়ড। আবরার আনায়ার ঠোঁটে রক্তটুকু যে চুমু দিয়ে বিরক্ত কণ্ঠে বলি ছাড়ে, মানুষ বলে ছেলেদের সতীন হয় না, কিন্তু আমার কাছে এই সময়গুলো সতীনের থেকেও বেশি কষ্ট দেয়। বাই দা ওয়ে, আরো 7 দিন যাবে ক্ষুধার্ত। টোটাল 1 মাস 7 দিন, সকল হিসাব একসাথে হবে শোনা। রেডি থাকো, সকল কাজের ভণ্ডামি করলেও রোমান্সের সময় ভণ্ডামি মেনে নিব না আমি। আনায়া আর কোনো কথা না বলে শুয়ে থাকে আবরারের বাহুডোরে। আবরার চোখ জোড়া বন্ধ করে আনায়ার চুলে হাত রাখে, এক হাত দিয়ে চুলগুলো টেনে নিচ্ছে। আনায়া আরামে চোখ বন্ধ করে নেয়। চুল টানা, মাথা হাতানো, এত আরাম স্বাদ আনায়া আগে কখনো পায়নি। কিছু সময়ের মধ্যে ঘুমের দেশে তলিয়ে যায়। যাবজ্জীবনের শূন্যতাগুলোকে উত্তম বিকল্প দিয়ে প্রতিস্থাপনের বেলায় আমাদের থাকে আপ্রাণ চেষ্টা। যখনই কোনো শূন্যতার বলয়ে আমাদের ঘুরপাক খায়, আমাদের অবচেতন মন তার নিজের মতো করে সেই শূন্যতা পূর্ণ করার চেষ্টা করে। ব্যস্ততা মানুষের সহজাত বৈশিষ্ট্য। এটা মানুষ শূন্যস্থান পছন্দ করে না বলেই তা পূরণের সে সর্বশেষ তৎপর হয়ে ওঠে। মাঝে মাঝে জীবন যখন দুর্বিষহ হয়ে ওঠে, যখন ফিকে আসে সেই জীবনের সমস্ত রং, তখন আমরা এমন কাউকে খুঁজি যে আমাদের একটু আশার আলো দেখাবে। এমন কাউকে যার কাছে গেলে আমরা খুঁজে পাবো জীবনের ছন্দ, যার স্পর্শ পেলে হয়তো দপ করে জ্বলে উঠবে নিভু নিভু হওয়া জীবন উপদ্বীপ। ঠিক তেমন ভাবে আনায়ার রংচটা জীবনে রঙিন হয়ে আবরার আগমন ঘটে। বেলকনি রেলিং ধরে দাঁড়িয়ে আছে আনায়া। বাহিরের কৃত্রিম আলো মুখে আছড়ে পড়ছে। বাহিরের মধু বাতাসে আনায়ার হাঁটু সমান চুলগুলো নাড়াচাড়া করছে। কিছু চুল মুখে পড়ছে। আনায়া সেই বাহিরের ব্যস্ত শহরের ফাঁকে খোলা আকাশের এক চাঁদকে দেখছে। মুখের কোণে মিষ্টি হাসি সময় মানুষের সবকিছু শিখিয়ে দেয়। কত মানুষের সাথে সম্পর্ক জুড়ে দেয়। জীবনে যা কিছু লাভ ক্ষতি, যা কিছু প্রাপ্তি ও প্রাপ্তি, প্রায় সব কিছুর মূল্যে নিয়ম হিসেবে ছিল তা হচ্ছে সময়। সময়ের তাগিদে মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ, আবার হয়ে ওঠে সুন্দর পরিপূর্ণ একটা ভবিষ্যতে। আজ থেকে 10 বছর আগে যে আবরার তাকে প্রত্যাখ্যান করে গিয়েছিল, আজ সে আবার তার কাছে। মেনে নিতে না পারলেও ছেড়ে দেয়নি, এটাই অনেক। বেলকনি রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে বিভোর চিন্তায় ব্যস্ত আনায়া। ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখা, কারো স্পর্শে ধ্যান ভাঙে। গায়ের মাতাল করা ঘ্রাণে বোঝা যায় আনায়া মুচকি হাসি থেকে ঠোঁট দুইটা প্রসারিত করে হেসে ওঠে। আনায়ার জামা ভেদ করে উন্মুক্ত পেটে হাত রেখে খোলা চুলে মুখ ডুবিয়ে দেয় আবরার। আনায়া মুচকি হেসে আবরার চুলে হাত রাখে। দুইজন দীর্ঘ সময় এভাবে বেলকুনিতে দাঁড়িয়ে থাকে। আবরার আনায়ার চুলগুলো সরিয়ে ঘাড়ে মুখ গুজে নিজের সাথে আরেকটু চেপে ধরে ডিপ ভয়েসে বলি ছাড়ে, জরুরি কাজে আমাকে আমেরিকায় যেতে হবে। 2 দিন তোমাকে ছাড়া থাকতে হবে আমার। এই 2 দিনের জন্য আজকে আর কালকে একটু স্যাক্রিফাইস করা যায় না? আনায়া আবরারের চুলে হাত রেখে আকাশের চাঁদের পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। মাথাটা কাত করে আবরারের মাথা ঠেকায়, সুরটা নরম করে বলি ছাড়ে, স্যাক্রিফাইস কম্প্রোমাইজ সবকিছু করতে রাজি। আপনি শুধু আমার হয়ে থাকবেন আবরার। এই যে আকাশটা দেখছেন, এই বিশাল আকাশে একটা চাঁদ, লক্ষাধিক তারার মধ্যে একটা চাঁদ। এই চাঁদের মতো আমি একা, আপনি ব্যতীত এই দুনিয়াতে কেউ নেই আমার। আনায়া আর কথা বলতে পারে না, গলা ধরে কান্না আসছে, আটকানোর আপ্রাণ চেষ্টা করছে। আবরার আনায়ার অবস্থা বুঝতে পেরে মুখটা তুলে আনায়ার সামনের দিকে ফেরায়, মৃদু হেসে আওড়ায়, আমি সারাক্ষণ তোমাতেই বিভোর থাকি, তুমি আমার জীবনে প্রথম এবং শেষ নারী। আবরার আনায়াকে জড়িয়ে ধরে মাথা বুকের সাথে চেপে ধরে। তার বুকে খুশির ঢেউ খেলছে। ভালোবাসা মানুষের মুখ থেকে ভালোবাসা শোনার মতো আনন্দ মনে হয় দ্বিতীয়টা আর কিছু নেই। বুকের ভেতর হালকা কাঁপন ধরেছে, মৃদু কাঁপছে বুক। আনায়া আবরারের হার্টবিট শুনছে। হার্টবিটের গতি দেখে আনায়া মুখ তুলে তাকায়। বোকা বোকা চোখে তাকিয়ে আছে আবরারের মুখের দিকে। আবরার বাহিরের দিকে তাকিয়ে আনার মাথা চুমু খায়। আনায়া এইবার মুখ খুলে মিনমিন করে বলে ওঠে, আপনার হার্টবিট কাঁপছে কেন? বউ সাথে থাকলে শুধু হার্টবিট না, অনেক কিছুই কাঁপে, কিন্তু বউ আমার তা দেখেও দেখে না। এ কষ্ট কিডনি ব্যথা করে আমার। উচ আও। আবরার পেটের বাম পাশে চেটে অভিনয় করে রুমের দিকে পা বাড়ায়।
আনায়া সেটা দেখে দৌড়ে আবরার পিছু পিছু আসে, মুখটা কাঁদো কাঁদো করে। কি হয়েছে, কোথায় ব্যথা করছে, চলেন ডাক্তারের কাছে যাই। আনায়ার অস্থিরতা দেখে আবরার তাকে টেনে কুলে উপরে বসায়। এই ব্যথা বইয়ের আদরে সেরে যাবে, ডাক্তার লাগবে না, তুমি আজকের রাতটা আর কালকের রাতটা স্যাক্রিফাইস করো যান, তাহলেই হবে, সব ব্যথা কাপা ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতে আনায়া ঠোঁটে হালকা চুমু খায়। আনায়া বোকার মতো ডেপ ডেপ করে তাকিয়ে আছে, মিনমিন করে বলে ওঠে, ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে খেতে আসেন। আবরার মুচকি হেসে আনায়ার ঠোঁটে চুমু খেয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। রাতুল নাচতে নাচতে হাতে 4টা টিকিট নিয়ে বাড়িতে প্রবেশ করে। তার পিছনে পিছনে সোহান আর ইয়ামিনও আসে। সোহানের মুখে গম্ভীরতা, কোনো কিছু নেই, খুবই চিন্তায় আছে। ইয়ামিনও মোটামুটি চিন্তিত, কিন্তু রাতুল সে তো খুশির ঠেলায় নাচতেছে, গলা ছেড়ে গান গাচ্ছে। আর চৌকাঠ পেরিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে রাতুল। সামনে থাকা রমুর দিকে তাকাতেই নাচ গান সব বন্ধ হয়ে যায়। মুখটা আপনা আপনি হাঁ হয়ে যায়। টাইট ফিট প্যান্ট, স্লিপলেস গেঞ্জি, মাথা সাদা চুলগুলো উপরে তুলে বাঁধা। মেয়েটার দিকে তাকিয়ে রাতুল হা করে তাকিয়ে আছে, মুখটা দেখতে পাচ্ছে না, কিন্তু নতুন আমদানি হয়েছে সেটা খুব ভালো করে বুঝতে পারছে। মেয়েটার ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে বিদেশ ফেরত। রাতুল ইয়ামিন আর সোহানের ইশারা করে সে একটু ঝুঁকে তাকায়। তা দেখতে পারছে না, কপাল পর্যন্ত দেখা যাচ্ছে, তাই জোরে চিৎকার দিয়ে ওঠে, এ আম্মা গো। বলতে সামনে থাকা মেয়েটা তাকায়। আয়শা বেগম রান্নাঘর থেকে দৌড়ে আসে, আনার হাতে চিরুনি নিয়ে বারান্দায় চলে আসে। দীপ্তি বেগমের রুম থেকে বের হয়ে আসে। সকলকে দেখে রাতুল দাঁত কিলিয়ে দাঁড়িয়ে পড়ে, আসলে পড়ে গিয়েছিলাম, হি হি হি। সকলে আবার যার যার কাছে চলে যায়। ইয়ামিন, সোহান আর রাতুল 3 জন হাতের মধ্যে টিপে টিপে কথা বলছে। এইটা আলী আহমেদের মেয়ে জিরা না? ইয়ামিন তাকাতে রাতুল মাথা নেড়ে বলে ওঠে, জি জিয়া। কিন্তু এদের সাথে আবরারের কি সম্পর্ক? চল আবরারের কাছে যাই। 4 জন আবরারের রুমের সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে আনায়ও না থাকায় সরাসরি ঢুকে পড়তো। 2 জন একসাথে, তাই একটু নক করা দরকার। রাতুল চেঁচিয়ে ওঠে, আব্বা রুমে আসবো। আবরার ভিতর থেকে গলা একটু উঁচু করে ডেকে ওঠে। 3 জন হুড় হুড় করে ঢুকে পড়ে। রাতুল কুল বালিশ নিয়ে শুয়ে পড়ে। ইয়ামিন সোফায় আধশোয়া হয়ে শুয়ে পড়ে। সোহান রাতুলের উপর বসে পড়ে। তাদের দিকে আবরার কটমট চোখে তাকিয়ে আছে, রুমে আনায়াকে রেখে এক বদরামি করার জন্য। কটমট চোখে তাকায়। আনায়া যাদের অবস্থা দেখে মুচকি হেসে আবরারের পাশে বসতেই রাতুলের কথা, আম্মা তোমার ছেলের প্রতি একটু মায়া করে চা বানিয়ে নিয়ে আসো না প্লিজ। রাতুলের কথায় আনায়া আর দাঁড়ায় না, গুটি গুটি পেয়ে বের হয়ে আসে। আবরার এবার 3টার দিকে তেড়ে আসে, হাতে বিছানার ঝাড়ু। ধূপ করে একটা পরে ইয়ামিনের কারে কাদো কাদো করে রাতুলকে ইশারা করে, ভাই আমাকে দিস সমস্যা নাই, কিন্তু এই বজ্জাত্রার রাত কানাকে দে, নয়তো সবাইকে বলে বেড়াবে। আবরার রাতুলকে তাড়া করতেই সেই বিছানায় পাশে গোল হয়ে ঘুরছে। আবরার আর ধরতে না পেরে খাটে বসে পড়ে। ইয়ামিন কাদা কাদা নয়নে আবরারের দিকে তাকে বলে ওঠে, এ কেমন বিচার, আমাকে মারলি আর ওই দুটাকে মারলি না কেন, হোয়াই? রাতুল বিছানার মাঝখানে গেলে হাত দিয়ে গুল হয়ে বসে পড়ে। তাকে কেন্দ্র করে সোহান আর ইয়ামিনও বসে। আবরার হাতে ঝাড়ুখানা রাতুলের দিকে ছুঁড়ে দিতেই দাঁত চেপে আওয়ারাই, তোদের সমস্যা কি? হুটহাট কি করিস তোরা? তোদের জন্য যদি আমার বউ বিন্দু পরিমাণ কিছু টের পায়, তাহলে এক একটাকে আমি শাহবাগে ভিক্ষা করাবো। আবরারের কথা শুনে সোহান আর ইয়ামিন ভয়ার্ত দৃষ্টিতে তাকায়। রাতুল মুখ কাচিয়ে উচ্চারণ করে 32টা পেট বের করে বলি ছাড়ে, এই ডাইনিরে তোদের বাসায় জায়গা দিয়েছিস কেন? তোদের সাথে কি সম্পর্ক তাদের? আবরার ফোনখানা নিয়ে বসে পড়ে বলি ছাড়ে, তোর সাথে ভালো মানাবে, ভাবছি তোর সাথে বিয়ে দিয়ে দিব। রাতুল লাফিয়ে উঠে, আস্তাগফিরুল্লাহ, ডাইনি একটা, দেখলে আম্মা ফিল আসে। একটু থেমে আবার বলি ছাড়ে, তোর আব্বার সাথে বিয়ে দিয়ে দে, ভালো মানাবে, তোর আব্বার জন্য তো বউ খুঁজে বেড়াস, এইটারেই রেখে দে, আর খোঁজাখুঁজির দরকার নাই। রাতুলের সাথে কথায় না পেরে আবরার দাঁত কিরমির করে উঠে আসতেই রাতুল এক লাফ দিয়ে খাটের পিছনে চলে যায়। 32 পাটি বেড করে আওড়ায়। কথায় না পেরে মারতে আসে। কথায় আছে না, আমার সাথে না পেরে আমার লাউ গাছ নিয়ে টানাটানি করে, ঠিক তেমনি। রাতুলের বাচ্চা, তুই মেয়েদের মতো ঝগড়া বন্ধ করবি না, মুখ বন্ধ করে দিব। আবরারের কথায় রাতুল ঠোঁট চেপে ধরে। সুহান আর ইয়ামিন মুখ চেপে হাঁটছে। আবরার এদের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস ফেলে সোফায় গিয়ে বসে। ইয়ামিন মুখটা গম্ভীর করে বলি ছাড়ে, কিছু বিষয় আলোচনা করতে হবে, এই বাড়িটা নিরাপদ না, যদি সবাইকে নিয়ে সমস্যা নেই, সমস্যা শুধু আনায়ার কানে এইসব গেলে সমস্যা হবে, তাই বলছি বাহির থেকে ঘুরে আসি, কি বলিস আবরার? আবরার চোখ ছোট ছোট করে একবার ইয়ামিনের দিকে তাকিয়ে আবরার ফোনের দিকে দৃষ্টি রাখে। সোহান উঠে দাঁড়ায়। রাতুল খাটের পিছন থেকে এসে ইয়ামিন আর আবরারের মাঝে বসে মুখের বা পাশে আঙ্গুল ঠেকিয়ে বলে ওঠে, আচ্ছা আব্বা, আম্মা যদি এসব জানতে পারে, যদি জেনে তোর কাছে থাকতে না চাই, তুই কি এসব ডার্ক সাইড ছেড়ে দিবি? আবরার শক্ত মুখে রাতুলের দিকে তাকায়। চোখ দুইটা রক্ত জোবার মতো লাল হয়ে গিয়েছে। হাতের রুক্ষ রোগগুলো ভেসে উঠেছে। রাতুল প্রশ্ন করেও একটু ভয় পেয়ে গিয়েছে। নিজের গালে নিজেই থাপড়াতে মন চাচ্ছে। রাতুল মুখ ফুটে কিছু বলতে নিলেই আবরারের শক্ত কণ্ঠে ভেসে আসে, মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে তার কাটাতে হবে।
আমার শেষ নিঃশ্বাসে 1 সেকেন্ড আগেও যদি সে আমার হাত ছেড়ে দেয়, এই 1 সেকেন্ডে আমি তারে জানি শেষ করে ফেলবো। আমার সবকিছু জেনেও তার আমার সাথে কাটাতে হবে। আর আমি যদি এইসব থেকে হাত সরিয়ে নেই তাহলে সব ধ্বংস করে দেব। আর এই ধ্বংস যদি সে চায় তাহলে ঠিক আছে। আবরারের কথায় সোহান, ইয়ামিন, রাতুল তিনজনে ভয় পেয়ে যায়। তারাও এইসব কাজে যুক্ত। আবরার মাফিয়া জগতে বস, তাদের ছায়া। মাথার উপর থেকে ছায়া সরে গেলে তাদের মৃত্যু নিশ্চিত, সেইটা ভাবতে তাদের শুল কাটা দিয়ে ওঠে। রাতুলের ভয়ে সুট শুকিয়ে গিয়েছে, কিন্তু মুখে কারোর কোনো আওয়াজ নেই। সবাই নীরবতা পালন করছে, শুধু আবরার বড় বড় শ্বাসগুলো আওয়াজ ভেসে আসছে। আধ ঘন্টা পর রুমে প্রবেশ করে আনায়া, হাতে চায়ের ট্রে। সবাইকে চুপ থাকতে দেখে কপাল কুঁচকে তাকায় রাতুলের দিকে। তার মুখটা বন্ধ দেখে কিছুটা অবাক হয়। দুনিয়া কিয়ামত হয়ে গেলেও তার মুখ বন্ধ থাকার কথা না, তাহলে আজ হঠাৎ এমন শুকনো মুখে বসে আছে কেন? আনায়া চোখ দুইটা ছোট ছোট করে রাতুলের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, কি হয়েছে আজকে বকবক বন্ধ কেন? রাতুল হালকা হেসে ওঠে, আবরারের দিকে এক পলক তাকিয়ে বলি ছাড়ে, আসলে আব্বা আবার বিয়ে করব। তোমার কপালে এই বয়সে সুতিন জুটে যাবে এটা নিয়ে চিন্তা হচ্ছে। আবরার ঝড়ের গতিতে তাকায় রাতুলের দিকে। আনায়া ছোট দুইটা চোখ বড় বড় করে রাতুলের দিকে তাকিয়ে আছে। কিছু বলতে যাবে তার আগেই আবরার শক্ত কণ্ঠে বলে ওঠে, তোরা বাইরে যা, আমার প্রাইভেসি লাগবে। রাতুল মুখ কুচকে বিড়বিড় করতে করতে বাহিরে যায়। ইয়ামিন আর সোহান তার পিছনে পিছনে চলে যায়। আনায়া কিছু বলতে চেয়েও বলতে পারেনি। রাতুল বাহিরে গিয়ে একটু জোরে সুরে বলে ওঠে, সবার প্রেমের 12টা বাজাতে পারে, শুধু আমার আব্বার রোমান্সের কিছু করতে পারি না। দেখবো তো তুমি বাসর কেমনে করিস, তোর বাসরে 13টা বাজাতে না পারলে আমি রাতুল না। রাতুলের এমন কথা ইয়ামিন আর সোহান মুখ চেপে হেসে ওঠে। চলবে, পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ।